আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা টিস্যু কালচার রিলেটেড কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ আলাদা করে ব্যবহার করা হয় তাকে কি বলে? টিস্যু কালচার করার জন্য আমরা সবার প্রথমে উদ্ভিদ থেকে একটা ছোট্ট অংশ নিয়ে আসব। এরপরে আমরা অনেকগুলো ধাপে ধাপে এই প্রক্রিয়াটা পুরাটা সম্পন্ন করব। এখন তুমি যদি প্রক্রিয়াটা পুরোটা না জানো সেক্ষেত্রে তোমার কাছে কিন্তু এই এমসিকিউগুলো কঠিন মনে হবে। সেক্ষেত্রে চলো আগে আমরা প্রক্রিয়াটা একটু আলোচনা করি, এরপরে দেখি এমসিকিউগুলো সমাধান করব। সবার প্রথমে দেখো তো আমরা এটা কি নিলাম, একটা মাতৃ উদ্ভিদ নির্বাচন করবা। এই যে মাতৃ উদ্ভিদটা এটা কীরকম হবে, ওর ভিতরে এরকম কিছু গুণ থাকা লাগবে, উন্নত কিছু গুণ বা উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ একটা মাতৃ উদ্ভিদ নির্বাচন করলাম যে ওয়াও এই উদ্ভিদটা এত সুন্দর বা রোগ জীবাণুমুক্ত বলতে রোগ জীবাণু ওকে মানে এত সহজে নেতায় ফালাইতে পারে না, তারপরে এত সুন্দর ফলন দিচ্ছে, এরকম একটা উদ্ভিদ আমরা নির্বাচন করব। সেক্ষেত্রে ধরো আমরা এই মাতৃ উদ্ভিদটা নির্বাচন করলাম, এটা হচ্ছে মাতৃ উদ্ভিদ। এখন মাতৃ উদ্ভিদ থেকে আমি ছোট্ট একটা অংশ নিয়ে নিব, যে অংশটা অবশ্যই তোমাকে এইটা ইনশিওর করতে হবে যে এই অংশটা বিভাজনক্ষম কিনা, এখানে ভাজক টিস্যু আছে কিনা। ভাজক টিস্যু থাকতে হবে, মানে বিভাজিত হওয়ার ক্ষমতা থাকতে হবে, এবং ওই জায়গাটা হচ্ছে তোমার রোগ জীবাণু মুক্ত থাকতে হবে। সেক্ষেত্রে তুমি যে কোনো মুকুল নিতে পারো, মুকুল বলতে আমরা ছোট্ট একটা অংশ বুঝি, তাই না? তাহলে শীর্ষ বা পার্শ্ব মুকুল অথবা পরাগরেণু নিতে পারো, অথবা ছোট্ট কুড়ি পাতা নিতে পারো। এই যে তুমি দেখতেই পাচ্ছ, দেখো এই যে ছোট্ট বাবু পাতাটা, তুমি শিওর যে এই বাবু পাতাটা বিভাজিত হয়ে এই যে গাছের যে নর্মাল পাতার যে আয়তনটা ওই পর্যন্ত বিভাজিত হবে। তাহলে ওর ভিতরে বিভাজন টিস্যুও আছে, মানে ভাজক টিস্যু আছে, এবং এটা হচ্ছে মাত্র হইল মানে এই পাতাটা কিছুদিন আগেই গজাইছে, সেক্ষেত্রে এটা রোগ জীবাণুমুক্ত, এটা আমরা বলতে পারতেছি। তাহলে এই যে ছোট্ট একটা অংশ আমি চুজ করে নিব এখান থেকে, বিভাজনক্ষম এবং রোগ জীবাণুমুক্ত, এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে এক্সপ্ল্যান্ট। যে অংশটা আমি চুজ করে নিলাম ওইটাকে আমি কি বলতেছি? এক্সপ্ল্যান্ট বলতেছি। এখন এই এক্সপ্ল্যান্টটাকে আমি একটা কৌটো ভিতর রাখছি, দেখতে পাচ্তেছো এটা কিন্তু যেন তেন কৌটো না। এই কৌটার ভিতরে আমি কি করছি, একটা মিডিয়াম তৈরি করছি। মিডিয়ামটা এরকম যে আমি এখানে ভিতর সুক্রোজ দিলাম, আমি এখানে ভিতর ভিটামিন দিলাম, খনিজ লবণ দিলাম, উদ্ভিদের বৃদ্ধির জন্য যে হরমোনগুলা কাজ করে সেই ফাইটো হরমোনগুলা দিলাম। এরপরে এরকম প্রয়োজনীয় সকল উপাদান দিয়ে আমি এখানে জমাট বাঁধানোর জন্য এগার এগার দিলাম। তারপরে আমি এই মিডিয়ামটা তৈরি করছি। এই যে কালচার মিডিয়ামটা, এই মিডিয়ামটা অবশ্যই জীবাণুমুক্ত হইতে হবে। কেন বলো তো? কারণ এই যে ছোট্ট একটা টিস্যু বা ছোট্ট একটা কোষ যে আমরা নিছি, এটা মানে ছোট জিনিসপাতি তো অনেক বেশি নাজুক হয়, সেক্ষেত্রে একবার যদি রোগ জীবাণু ওকে অ্যাটাক করে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রসেসটা মানে ঠিকভাবে হবে না। এবং এই যে দেখো সৃষ্টিকর্তা প্রকৃতিতে একটা জীবের বা একটা উদ্ভিদের বৃদ্ধির জন্য যত কিছু দিয়ে রাখছে, তুমি তোমার ল্যাবে যখন এই কাজটা করতে যাবা তখন তো এই জিনিসপাতিগুলো এভাবে পাচ্ছ না, মানে সৃষ্টিকর্তা তো আমাদের জন্য ফ্রিতে দিয়ে রাখছে। সেক্ষেত্রে তোমাকে এই সব কিছু কিনে কিনে এনে এই মিডিয়ামটা তৈরি করা লাগতেছে, যার জন্য এই প্রসেসটা কিন্তু অনেক ব্যয়বহুল। যদি ব্যয়বহুল শুনো সেক্ষেত্রে আমরা এই প্রসেসটা বুঝবো। তাহলে এই যে ব্যয়বহুল প্রসেসটা, যেখানে তোমার যদি একবার জীবাণু অ্যাটাক করে সেক্ষেত্রে তো আমাদের অনেক বড় লস হয়ে যাবে, যার জন্য আমরা ওকে কি করব, জীবাণুমুক্ত মিডিয়ামের ভিতর রাখবো। জীবাণুমুক্ত মিডিয়ামটা কীরকম? অটোক্লেভ একটা যন্ত্র আছে, যন্ত্রটার নাম কি? অটোক্লেভ। এই অটোক্লেভ যন্ত্রের ভিতরে 20 মিনিট ধরে রাখবো 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 15 পাউন্ড স্কোয়ার পাউন্ড ইঞ্চ এরকম একটা চাপের ভিতর। মানে এই যে তাপ চাপ দিলে আমরা কি জানি, জীবাণু মরে যায়। সেক্ষেত্রে ওই অটোক্লেভ যন্ত্রের ভিতর আমরা এই প্রসেসের মাধ্যমে জীবাণুমুক্ত মিডিয়াম তৈরি করছি। এখন দেখো ওই যে আমি প্রয়োজনীয় বৃদ্ধি উদ্দীপক যেই জিনিসপাতিগুলো দিলাম, যার জন্য এই ছোট্ট অংশটা দেখো কিছুটা বিভাজনের মাধ্যমে মানে আরও কিছু টিস্যু মন্ডে পরিণত হয়েছে। একটা কোষ যদি তুমি নাও, এই কোষটা বিভাজিত হয়ে টিস্যুতে পরিণত হয়েছে, এটাকে আমরা বলবো ক্যালাস। ক্যালাস মানে হচ্ছে টিস্যু মন্ড, টিস্যু মন্ড। এখন দেখো টিস্যু মন্ড তার মানে হচ্ছে টিস্যুর একটা মানে দলা পাকায় আছে, ধরো এরকম, ওখানে ভিতরে অনেকগুলা কোষ আছে। তুমি চুজ করে পরিপুষ্ট কিছু কোষ আমরা আলাদা করে নিব। দেখো অণুচারা তৈরির জন্য আমরা ক্যালাস থেকে কিছু কোষ আলাদা করে নিলাম, পরিপুষ্ট দেখে কিছু কোষ আলাদা করলাম। এখন এইখান থেকে এই যে আমি যে লিকুইডগুলো দিছি ওখান থেকে ও প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো পাচ্ছে এবং কোষ বিভাজিত হচ্ছে। কোষ বিভাজিত হয়ে দেখো একটা চারা তৈরি করছে। এই যে ছোট্ট একটা চারা, এটাকে আমরা বলবো অণুচারা।
এই অণু চারাটার কিন্তু শিকড় নাই। দেখো শিকড় না থাকলে কি উদ্ভিদ মাটির নিচ থেকে নিজে নিজে পুষ্টি উপাদান নিতে পারবে? কখনোই পারবে না। যার জন্য আমাদেরকে ওর মূল উৎপাদন মানে শিকড় উৎপাদন করা লাগবে। এখন আমরা ওকে দিব মূল উৎপাদনকারী মিডিয়ামের ভিতর, যেখানে ভিতর যে এরকম পুষ্টি উপাদান আছে যেটা উদ্ভিদের মূল বা শিকড় তৈরিতে মানে সাহায্য করবে। তাহলে দেখো এই যে ছোট্ট অণুচারাটা, ওটার এখন শিকড় আছে, তারপরে ও আরেকটু মানে কোষ বিভাজনের মাধ্যমে ওর দেখো আকারটা আরেকটু বড় হয়েছে। এখন আমরা বলতে পারি যে শিকড় দিয়ে ও নিজে নিজে মানে প্রকৃতি থেকে তোমার পুষ্টি উপাদানটা নিতে পারবে। এতটুকু আমরা ইনশিওর করার পরে ওকে মাঠ পর্যায়ে বা মাটিতে স্থাপন করে দিব। এখন দেখো একটা মাতৃ উদ্ভিদ থেকে তুমি এই প্রসেসগুলো করে আরেকটা উদ্ভিদ তৈরি করে ফেললা। মজার বিষয় কি জানো, এই যে মাতৃ উদ্ভিদটার যে বৈশিষ্ট্যগুলো আছে হুবহু সেম বৈশিষ্ট্য আমরা এই নতুন চারাটার ভিতরেও দেখতে পাবো। তাহলে তুমি বলতেই পারো যে এত কষ্ট করে ল্যাবের ভিতর গাছ তৈরি করার কি দরকার, আমরা কেন মাটিতে বীজ বপন করে চারা তৈরি করতেছি না? এখন দেখো ধরো মাটিতে বীজ বপন করে তুমি চারা তৈরি করতে গেলা, এখন তোমার মাটি নিড়ানি দেওয়া লাগবে, আগাছানাশক ব্যবহার করা লাগবে, তোমার অনেক দিন অপেক্ষা করা লাগবে, অথবা শীতকালের কোনো একটা ফসল গ্রীষ্মকালে তো তুমি তৈরি করতে পারবা না। কিন্তু এই রকম সমস্যাগুলা কিছুই আমাদের ফেস করতে হবে না যদি আমরা এই টিস্যু কালচারটা মানে এই পদ্ধতিটা ব্যবহার করি। সেক্ষেত্রে তুমি ঋতুভিত্তিক চারা উৎপাদনের কোনো সীমাবদ্ধতা নাই। এখন ঋতুভিত্তিক চারা উৎপাদন মানে তুমি যে কোনো সময় চারা তৈরি করতে পারতেছো যখন তোমার যেই উদ্ভিদের চারা প্রয়োজন, এবং তুমি উদ্ভিদটাও নিজে চুজ করতে পারতেছো যে তোমার উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ কীরকম উদ্ভিদ লাগতেছে। তাহলে এই যে উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ উদ্ভিদটা তুমি চুজ করলা, নতুন চারাগুলো সব হবে উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ। এরপরে চারা মজুত করে রাখার ঝামেলা থেকেও আমরা রক্ষা পাইতে পারি। ধরো এই উদ্ভিদটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে ও তার সংখ্যা বৃদ্ধি করতে পারতেছে না, এমন সময় পৃথিবী থেকে কোনো একটা প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে, এটা তো আমাদের জন্য খুবই দুঃখজনক। যার জন্য আমরা এই টিস্যু কালচারের মাধ্যমে খুব অল্প সময়ের ভিতর অনেকগুলা চারা তৈরি করতে পারতেছি। অনেকগুলা চারা তৈরি হয়ে যাওয়ার মানে কি, এই উদ্ভিদটা আর বিলুপ্ত হবে না, অনেকগুলা চারা আমরা মাটিতে বপন করে দিব, এই যে মাঠ পর্যায়ে তো আমরা স্থাপন করতেছি, সেক্ষেত্রে আমরা এটা বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারবো। অথবা এই উদ্ভিদটা থেকে যে ফসলটা তৈরি হচ্ছে এই ফসলটা আমরা অন্য কিছুর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। ধরো আমরা জানি যে রকেট চালানোর জন্য তিমি মাছের তেল লাগে। এখন তিমি মাছের কাছে তুমি যাবা সমুদ্রের নিচে এত ঝামেলা করে তিমি মাছকে আবার মানে ক্ষতি করে ওর তেলটা আমরা নিয়ে আসবো রকেট চালানোর জন্য, সেক্ষেত্রে এটা তো মানে অনেক বেশি কঠিন এবং কাজটা ভালো হচ্ছে না। তাহলে এটার অল্টারনেটিভ হিসেবে আমরা জোজোবা গাছের তেল ব্যবহার করতে পারি। এখন জোজোবা গাছ আবার এত বেশি হয় না, পাওয়া যায় না এত বেশি, তখন আমি টিস্যু কালচারের মাধ্যমে অনেকগুলো জোজোবা গাছ তৈরি করে ফেলবো, তারপর ওখান থেকে তেল নিয়ে আমি রকেট চালাবো, প্লেন চালাবো, যা ইচ্ছে চালাবো। সেক্ষেত্রে দেখো এই যে সুবিধার যে কাজগুলা, অনেক অনেক সুবিধা পাচ্ছি না আমরা এই টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে। টিস্যু কালচার বলে কি জন্য, কারণ ছোট্ট একটা টিস্যু বা ছোট্ট একটা কোষ থেকে আমরা পুরা কাজটা করে ফেলতেছি। তাহলে এইটা হচ্ছে আমাদের টিস্যু কালচার পদ্ধতিটা আমি বুঝাইতে পারছি। এবার চলো আমরা এমসিকিউগুলো সমাধান করি। কি বলছে দেখো তো, টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশটা একদম শুরুতে আলাদা করে নিছিলাম মাতৃ উদ্ভিদ থেকে, ওটাকে আমি কি বলছিলাম, এক্সপ্ল্যান্ট না? এই যে এক্সপ্ল্যান্ট। প্লাজমিড কি জিনিস? প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএ। ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএকে প্লাজমিড বলে। মিডিয়াম কোনটা? মিডিয়াম হচ্ছে ওই যে আমি প্রয়োজনীয় উপাদানগুলো দিয়ে যে কৌটোটা বানাইছিলাম ওটা হচ্ছে মিডিয়াম। ফিলামেন্ট মানে হচ্ছে তোমার তন্তু বা সরু সরু সুতার মতো অংশ না, এই যে এরকম এরকম অংশগুলোকে মানে এরকম স্ট্রাকচারকে আমরা ফিলামেন্ট বলি। এরপরে আসো টিস্যু কালচারের সুবিধা নয় কোনটি? ওই যে আমি তোমাকে অনেকগুলো সুবিধার কথা বলছি না, আমরা টিস্যু কালচারটা কেন করব? কারণ এটা মানব কল্যাণের জন্য অনেক অনেক সুবিধা দিচ্ছে। কিন্তু এখানে সুবিধা নয় কোনটা এটা খোঁজা লাগবে। দেখো তো, উন্নত জাত উৎপাদন করা, হ্যাঁ উন্নত জাত তো উৎপাদন করা যায়, কারণ তুমি যদি মাতৃ উদ্ভিদটা উন্নত নির্বাচন করো সেক্ষেত্রে তোমার পুরো চারা যতগুলো তৈরি করবো সবগুলো উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ হবে। অধিক সংখ্যক চারা উৎপাদন করা যায়, ইয়েস অল্প সময়ে অধিক সংখ্যক চারা উৎপাদন করা যায়। বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ করা যায়, হ্যাঁ আমি তো এই কথাটা বলছিলাম। ভাইরাস যুক্ত চারা উৎপাদন করা যায়। যুক্ত কি খায়া দেয়, তার কোনো কাজ নাই, সে কেন ভাইরাস যুক্ত চারা তৈরি করতে যাবে, এটা তো আমি বুঝি না। সেক্ষেত্রে এটা টিস্যু কালচারের সুবিধা না। এরপরে দেখো, সুমনদের নার্সারিতে অল্প সময়ে স্বল্প পরিশ্রমে অধিক চারা উৎপাদন হয়েছে একটি প্রক্রিয়া অবলম্বন করে। এই প্রক্রিয়াটা কি? একটু আগেই আমরা আলোচনা করছি, অল্প সময়ে অধিক চারা উৎপাদন করছিলাম কিসের মাধ্যমে? টিস্যু কালচারের মাধ্যমে। এই যে আমাদের টিস্যু কালচার,
এরপরে এইখানে একটু দেখো ক নাম্বার অপশনটা কি বলে দিছে, জিন প্রকৌশল বলছে না। এই যে দেখো জিন প্রকৌশল হচ্ছে বায়োটেকনোলজির আরেকটা পদ্ধতি, যেটা এই টিস্যু কালচারের চেয়েও অনেক বেশি মানে ম্যাজিক্যাল। কীরকম জানো, তোমার কাছে একটা বৈশিষ্ট্য নাই, তবুও তুমি ওই বৈশিষ্ট্যটা অর্জন করতে পারবা। অন্য কোনো মানে যার কাছে এই বৈশিষ্ট্যটা আছে ওর কাছ থেকে জিনটা এনে তুমি যার কাছে মানে অনুন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ কোনো জীবের ভিতরে দিয়ে দিবা জিনটা। জিনের ভিতরেই তো আমাদের বৈশিষ্ট্য থাকে, তাই না? ওই যে ক্রোমোজোমের ভিতর ডিএনএ, ডিএনএর ভিতরে জিন, জিনের ভিতরে বৈশিষ্ট্য। তাহলে দেখো এই যে একজনের বৈশিষ্ট্য তুমি আরেকজনের ভিতর দিয়ে দিতে পারছো। তোমার কাছে ধরো দুইটা বাগান করতেছো তুমি, এখন বাগানে এই পাশের আম গাছের আমগুলো খুবই মিষ্টি হয়, এই পাশের আমগুলো বেস্বাদ ভালো না, তুমি বাজারে এটা বিক্রি করতে পারতেছো না বা ক্রেতাদের এত আগ্রহ জন্মাচ্ছে না। এখন তুমি কি করতে পারো, এই যে মিষ্টি আমের যে জিনটা, ওই জিনটা নিয়ে তুমি এই গাছের ভিতর দিয়ে দিবা, পরে যে চারাগুলা তৈরি হবে দেখবা সবগুলাতে মিষ্টি আম তৈরি হচ্ছে। কীরকম না দেখো, এটা মানে অনেক সুবিধার একটা জিনিস এবং অনেক মানে আমাদের অবাক করা মানে বিজ্ঞানের অবদানগুলো বিস্ময়কর কিছু অবদান, যেগুলো কিন্তু অলরেডি অনেক অনেক প্রয়োগ আমরা মানে বাস্তবায়ন হইতে দেখছি। আমরা একটু পরে পড়তেছি, চলো সামনের দিকে আগে আগাইতে থাকি। টিস্যু কালচার প্রযুক্তিতে অটোক্লেভ যন্ত্রে, ওই যে জীবাণুমুক্ত করার জন্য রাখছিলাম অটোক্লেভ যন্ত্রে, জীবাণুমুক্ত করার জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিছিলাম? 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চাপ কতটুকু দিছিলাম? 15 পাউন্ড স্কোয়ার পাউন্ড পার ইঞ্চি। আর সময় কতক্ষণ ছিল? 20 মিনিট। সবগুলো ইনফরমেশন মনে রাখা লাগবে কিন্তু। এরপরে আসো কি বলছে, টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহার করা হয় মানে এক্সপ্ল্যান্টটা যে নিবা, কি কি নিতে পারবো আমরা? মূলের ছোট্ট একটা অংশ তুমি নিতে পারো, পরাগরেণুও চাইলে নিতে পারো, পার্শ্বমুকুল, শীর্ষমুকুল যে কোনো কিছু চাইলে নিতে পারো, কিন্তু এনশিওর করা লাগবে ওই জায়গাটা রোগ জীবাণুমুক্ত কিনা এবং বিভাজন মানে হইতে পারে কিনা। তাহলে এখানে কিন্তু আমরা সবগুলোই নিতে পারবো, মূলাংশও নিতে পারবো, পরাগরেণু সব কিছুই নিতে পারতেছি। টিস্যু কালচারের জন্য প্রযোজ্য কি কি প্রযোজ্য দেখি তো। এটি উদ্ভিদ বিজ্ঞানের অংশ। হ্যাঁ, আমরা তো উদ্ভিদ নিয়েই কাজ করি টিস্যু কালচারে, তাহলে উদ্ভিদ বিজ্ঞানের অংশ। পাম তেল উৎপাদন, হ্যাঁ ওই যে আমি কত কত অবদান রাখছে বলতেছি, ওখানে কিন্তু পাম তেল আমরা অলরেডি উৎপাদন করে ফেলছি। এক্সপ্ল্যান্ট ব্যবহার করা হয়, হ্যাঁ এক্সপ্ল্যান্ট যদি ব্যবহার না করা হতো তাহলে তো পুরো প্রসেসটা কখনো সম্পন্নই হইতো না, কারণ এক্সপ্ল্যান্ট দিয়েই তো কাজটা শুরু হয়। তাহলে এখানেও আমরা তিনটাই বলতে পারতেছি। এরপরে টিস্যু কালচারের ধাপ কয়টি? টিস্যু কালচারের ধাপ হচ্ছে 5টা। এই 5টা ধাপ আমরা একটু পরে আলোচনা করতেছি। সুক্রোজ যোগ করলে আবাদ মাধ্যমে কি ঘটে? সুক্রোজ কি? গ্লুকোজ, সুক্রোজ এগুলো হচ্ছে শর্করা উপাদান যেগুলো উদ্ভিদের বৃদ্ধির জন্য দরকারি। এখন এই যে সুক্রোজটা, সুক্রোজ কি জীবাণুমুক্ত হয়? মানে সুক্রোজ ব্যবহার করলে কি মিডিয়ামটা জীবাণুমুক্ত হয়? কখনোই না। জীবাণুমুক্ত করার জন্য তো আমাদের অন্য কিছু আছে, জমাট বাঁধার জন্য আছে এগার। এগার এগার ব্যবহার করলে হচ্ছে জমাট বাঁধে। তরলে পরিণত হয় না, লিকুইডে সুক্রোজ লিকুইডে পরিণত করে না। সুক্রোজ হচ্ছে একটা পুষ্টি উপাদান, যেটার কারণে মানে পুষ্টি উদ্ভিদের ছোট্ট অংশটা পুষ্টি পাবে। কত সালে বিজ্ঞানী মার্টিন মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ লাভ করেন? আচ্ছা, এই জায়গাটা হচ্ছে 1952 সালে। চলো আমরা একটু এই হিস্ট্রিটা পড়ে আসি, না হলে কিন্তু এই জায়গার এমসিকিউগুলো আমরা বুঝবো না। সবার প্রথমে আমি কি বলছি, টিস্যু কালচারের ধাপ 5টা। এই 5টা ধাপ তোমাদেরকে আগে আমি দেখাই। দেখো এই জায়গাটায় দেখো, টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ লিখে দেওয়া আছে। সবার প্রথমে কি করা লাগবে? মাতৃ উদ্ভিদ নির্বাচন করা লাগবে। এই যে একটা ধাপ। 2 নম্বর ধাপ হচ্ছে কালচার মিডিয়াম তৈরি করা লাগবে। 3 নম্বর ধাপ হচ্ছে জীবাণুমুক্ত কালচার প্রতিষ্ঠা। জীবাণুমুক্ত করার জন্য যে কি করছিলাম, অটোক্লেভ যন্ত্রের ভিতর, এই যে অটোক্লেভ যন্ত্রের ভিতর এই যে তাপমাত্রা, এই যে চাপ, এই যে সময়, এইগুলা ব্যবহার করে আমরা কি করছিলাম, ওই মিডিয়ামটাকে জীবাণুমুক্ত করছিলাম। এরপরে দেখো মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ধাপ। এবং সর্বশেষ 5 নম্বর ধাপ হচ্ছে প্রাকৃতিক পরিবেশে বা মাঠ পর্যায়ে স্থাপন করা। তাহলে এই যে 5টা ধাপ আমরা কিভাবে দেখতেছি, টিস্যু কালচার প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে এই 5টা ধাপ আমাদের অবশ্যই ধাপে ধাপে সম্পন্ন করা লাগবে। একদম প্রথমে তোমাকে মাতৃ উদ্ভিদই নির্বাচন করা লাগবে, না হলে কিন্তু প্রসেসটা সম্পন্ন হবে না। এবার আসো এই জায়গাটায়, এই যে 1952 সালে দেখতে পাচ্ছ, 1952 সালে মার্টিন নামক বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ উদ্ভাবন করেন। এই যে এমসিকিউটা একটু আগে আমরা সমাধান করলাম 1952 সালে। এরপরে আরও কিছু ইনফরমেশন আমরা এখানে পড়ব। দেখো তো, টিস্যু কালচারের মাধ্যমে
চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরো থেকে, মানে ওই যে গাছ থেকে ছোট্ট একটা এক্সপ্ল্যান্ট নিব, ওই ছোট্ট একটা টুকরো থেকে বছরে 88 কোটি চারা তৈরি করা যাচ্ছে। তাহলে দেখো একটা ছোট্ট অংশ থেকে আমরা এতগুলো চারা তৈরি করে ফেলতে পারতেছি খুবই অল্প সময়। তাহলে এটা খুবই মানে ভালো একটা জিনিস, বা মানব কল্যাণের জন্য এটা সুবিধাজনক। এরপরে উড়োজাহাজ, রকেট প্রভৃতি ভারী ইঞ্জিন চালানোর জন্য এক রকমের তিমি মাছের তেলের প্রয়োজন। এই তিমি মাছ ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, কারণ তুমি যদি ওদেরকে মেরে মেরে ওদের তেল নিয়ে আসো সেক্ষেত্রে তো এটা ক্ষতিকর। একমাত্র জোজোবা নামক গাছ থেকে নিষ্কাশিত তেল বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। তাহলে এই যে জোজোবা তেল আমরা তিমি মাছের বিকল্প হিসেবে, তিমি মাছের তেলের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারতেছি। এখন এই যে গাছটা, এই গাছ শুধু মরুভূমির পরিবেশ ছাড়া জন্মায় না, এদের বংশবৃদ্ধিও অত্যন্ত সময় সাপেক্ষ। তার মানে এই গাছটা এত অ্যাভেলেবেল না। এখন আমরা টিস্যু কালচারের মাধ্যমে খুব সহজেই এতগুলা জোজোবা গাছ তৈরি করে ফেলতে পারবো। এরপরে দেখো আরও কিছু ইনফরমেশন। এই টিস্যু কালচার ব্যবহার করে আমরা কলা, বেল, কাঁঠালের চারা উৎপাদনে সক্ষম হয়েছি। ফুলও কতগুলো উৎপাদন করছি, চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস, লিলি আর জারবেরার যে কার্নেশন, এই ফুলগুলা আমরা টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করতে মানে অলরেডি সক্ষম হয়ে গেছি। এরপরে বিভিন্ন শস্য দেখো, বাদাম, সরিষা, বেগুন আর পাটের চারা উৎপাদন করতে আমরা সক্ষম হয়েছি। তাহলে এই ইনফরমেশনগুলো একটু মনে রাখা লাগবে। চলো আমরা এবার এমসিকিউতে যাই। তাহলে দেখো কত সালে মার্টিন মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া আলু গাছ তৈরি করছিল? 1952 সাল। এখান পর্যন্ত আমরা সমাধান করছি, তাই না? এবার দেখো কোন দেশ অয়েল পাম এর বংশবৃদ্ধি টিস্যু কালচার পদ্ধতিতে সম্পন্ন করে? এইটাও হচ্ছে আমাদের ওই বর্ণনা ভিতরেই ছিল, এটা হচ্ছে মালয়েশিয়া। উড়োজাহাজ চালাতে তিমি মাছের তেলের বিকল্প হিসেবে কোন গাছের তেল ব্যবহার করা হয়? জোজোবা, কার্নেশন, গ্ল্যাডিওলাস আর কি লিলি, ওগুলা ছিল হচ্ছে আমাদের ফুল গাছ, তাই না? এই ফুল গাছগুলো কিন্তু আমরা অলরেডি আবিষ্কার করতে পারছি, মানে ওই ফুল গাছ আবিষ্কার করিনি, ফুল গাছ তো সৃষ্টিকর্তাই দিয়ে দিছে, আমরা ওর চারা আবিষ্কার করতে পারছি টিস্যু কালচারের মাধ্যমে। রকেটের ইঞ্জিন চালানোর জন্য ব্যবহৃত তেলের বিকল্প হিসেবে বর্তমানে কি ব্যবহার করা হচ্ছে? আগে ব্যবহার করা হয়তো তিমির তেল, বর্তমানে বলে দিছে, তাহলে এই যে বর্তমানে ব্যবহার করা হচ্ছে জোজোবা তেল। এরপরে টিস্যু কালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরো থেকে বছরে কতটি চারা পাওয়া যায়? একটু আগেই আমরা পড়ছি, তাই না? 88 কোটি, 88 বা 88 কোটি। এরপরে গ্ল্যাডিওলাস কি? গ্ল্যাডিওলাস, লিলি, কার্নেশন, চন্দ্রমল্লিকা, এগুলো কি? ফুল উৎপাদনকারী বৃক্ষ। ইয়েস। মরুভূমির উদ্ভিদ না, মরুভূমির উদ্ভিদ হচ্ছে জোজোবা। অধিক উৎপাদনশীল ফলের চারা না, গ্ল্যাডিওলাস তো ফলের চারা না, রোগমুক্ত উদ্ভিদের চারা। হ্যাঁ, রোগমুক্ত উদ্ভিদের চারা আমরা বলতে পারি, কিন্তু মানে টিস্যু কালচারের মাধ্যমে আমরা যেগুলো তৈরি করি না, ওগুলো সবগুলো কিন্তু রোগমুক্ত হয়, কারণ রোগযুক্ত চারা কেউ আবিষ্কার করতে চাইবে না, এটা তো খায়া কাজ নাই যে আমি এত টাকা খরচ করে রোগযুক্ত চারা তৈরি করব। সেক্ষেত্রে ফুল উৎপাদনকারী বৃক্ষটাই হচ্ছে মানে বেশি পারফেক্ট উত্তর হিসেবে। এরপর কি বলছে? কোনটি টিস্যু কালচারের রোগ প্রতিরোধী চারা? কি কি আবিষ্কার করছিলাম আমরা কি আম দেখছিলাম রিডিংয়ের ভিতর একবারও? না। নিমও দেখি নাই, সেগুলো দেখি নাই, কাঁঠাল। এরপর টিস্যু কালচার প্রযুক্তির প্রথম ধাপ কোনটা? সবার প্রথমে কি করা লাগে? 5টা ধাপ আছে না? সবার প্রথমে মাতৃ উদ্ভিদ নির্বাচন করা লাগে, তাহলে মাতৃ উদ্ভিদ নির্বাচন হচ্ছে প্রথম ধাপ। এরপরে আমরা কিন্তু বইয়ের ভিতর পড়ছিলাম ধাপে ধাপে আমাদের 5টা ধাপ সম্পন্ন করা লাগবে। সর্বশেষ ধাপটা কি? মাঠ পর্যায়ে স্থাপন করা। তাহলে দেখো শুধু টিস্যু কালচারের যে কনসেপ্টটা এতটুকু পড়লেই আমরা কতগুলো এমসিকিউ সমাধান করতে পারতেছি। এই সবগুলো কিন্তু বোর্ডে আসা এমসিকিউ। তাহলে আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।